টোটাল আপনি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন। হ্যাঁ অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, সেই অ্যাসাইনমেন্টটা কি করা হয়েছে? প্রবলেমগুলো আছে ওগুলো কি ক্লাসে যেগুলো প্রবলেম আছে সেগুলো আমাকে বলতে পারো, ক্লাসে ওইগুলো যদি আমি করাবো তোমাকে আমি সলিউশনের পথ দেখাই দিতে পারবো। দেখছি একটা আমাকে একটু পরীক্ষা দিতে হবে, মানে তো এসটি ক্লাস নিতে নিতে হয়ে গেছি, হাত না রাখলে আর মনোযোগ আসে না, কেমন ফাঁকা ফাঁকা লাগছে, ওটা থাকলে একটু হাত দিয়ে। আচ্ছা, মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স, এই যাবত আমরা কি কি পড়িয়েছি? আমাদের কিন্তু বেশি ক্লাস আর পাওয়া না, 2 মাসে কয়টা ক্লাস হবে? 8টা 9টা বেশি ক্লাস হবে। আমার কিন্তু এখন এত বড় টপিক পড়ে আছে, আর তোমার সিলেবাসটা কত বড়? এত বড়, মানে এখানে একটা টপিকও তুমি বাদ দিতে পারবে না, কারণ একটা টপিক বাদ দিলে তুমি পরবর্তী কি ধরা যাবে। স্যার কি মানে এরকম, মানে যা আছে তোমাকে সবই করতে হবে। স্যার একটা বাদ দিলে হয় না, আমি বাদ দিয়ে তুমি পরীক্ষা দিলাম, কিন্তু পরবর্তী থেকে তুমি সেটা ঠিকই ধরা যাবে, মানে সেটা কোনো না কোনোভাবে তোমার কাছে চলে আসবে। সার্কিটের জন্য একটু কোনো শর্ট সাজেশন চাইবে না, একটু পড়াশোনা করো, ইজি হবে, কিন্তু আমার মনে হয় না তোমরা একটু পড়ো। এই যাবত আমি কি কি পড়িয়েছি, মেজর কয়টা টপিকের নাম বলো, যে এই টপিকগুলো আমি পড়িয়েছি, মেজর কয়টা টপিক একদম, মানে যেখান থেকে কোশ্চেন করেই স্যার। ওমস ল, কেভিএল, কেসিএল। আচ্ছা, স্টার ডেল্টা এটাকে আমি কিসের ভিতরে ফেলবো? এটা আপনি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট ক্যালকুলেশন। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন। আর কি পড়িয়েছি? সিরিজ প্যারালাল, এটা কোনো মেজর টপিক না। মেশ অ্যানালাইসিস সিরিজ প্যারালাল কোনো মেজর টপিক না, কারণ তোমার টপিক ধরতে হবে। সিরিজ প্যারালাল থেকে আমি তেমন কোনো কোশ্চেন দিয়ে কি করব? আমি বড় জোর বলতে পারি সিরিজ সার্কিটের সুবিধা কি, প্যারালাল সার্কিটের সুবিধা কি, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য তুমি লিখতে পারলে ভালো, আরো ভালো, না পার্থক্য লিখতে পারলে আরো ভালো। এছাড়া আর এখানে কোনো কোশ্চেন হবে। আর একটা বড় টপিক হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন, কিন্তু হিউজ বড় টপিক। যে কোনো পরীক্ষার কোশ্চেন এখান থেকে থাকেই, ইভেন কুয়েটে পরীক্ষা দিতে গেলে এখানে থাকবে। তোমার পরীক্ষা দিতে গেলে এখান থেকে ছোট্ট একটা কোশ্চেন দিয়ে দিবে, যেটা ধরতে ধরতে তোমার জীবন শেষ হয়ে যাবে। তো এই ইকুইভ্যালেন্টের দুইটা পার্ট ছিল, যে সিরিজ প্যারালালের একটা পার্ট ছিল, সিরিজ প্যারালাল, সরি সিরিজ প্যারালাল মিক্স, স্টার ডেল্টা বা ওয়াই ডেল্টা, এটা মানে সিরিজ প্যারালাল যদি এই ইকুইভ্যালেন্ট করার সময় যে সিরিজ প্যারালাল থাকে ডিরেক্টলি একভাবে করা যায়, আর যদি স্টার ডেল্টার প্রবলেম থাকে তাহলে আরেকভাবে করতে হবে। এগুলো কি একটু করেছো? আমাকে একটু রেসপন্স করতে হবে, কারণ একদম বোকাদের থেকে ক্লাস নেওয়ার থেকে দুই একটা ভুল কথা বলে আমার স্টুডেন্টদের ক্লাস নেওয়া ভালো, তাই না? মানে তোমাকে মুখ খুলতে হবে, তুমি কিছু না বলো তাহলে আমি মানে কিছু বলতে পারবো না। তুমি কোথায় আসো না আসো সেটা তোমাকে বুঝতে দিতে হবে, যে স্যার আমি এই অবস্থানে বসে আছি, এই অবস্থান থেকে আমাকে একটু উন্নতি যদি ঘটাইতে পারেন তাহলে আমি সন্তুষ্ট থাকবো, সেই অবস্থানটা কিন্তু আমাকে জানাইতে হবে। সো তোমাকে ওহমস লর মেজর শুধুমাত্র এর সূত্রটাই কাজে লাগে, এর থেকে প্রুফ বা অন্য কোনো অ্যানালাইসিস আমি দিব না। কেভিএল কেসিএল এর এই সূত্রটা এবং এর অ্যানালাইসিস কাজে লাগে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সিরিজ প্যারালাল সার্কিট থাকতে পারে, অথবা স্টার ডেল্টার প্রবলেম থাকতে পারে। এইটা দুইটা থেকে একটা থাকবেই মাস্ট, পরীক্ষা এর মাস্ট 100% নিশ্চিত থাকতে পারবে। আচ্ছা, আরেকটা আছে যেটা হচ্ছে আমার মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস থেকে কোশ্চেন মাস্ট থাকবে। যে স্টুডেন্টটা পারে না সেও মেশ অ্যানালাইসিস পারে, মানে যে স্টুডেন্টটা কোশ্চেন হাতে কোনো আনসারই করতে পারে না সেও মেশ অ্যানালাইসিস করতে পারে, টপিকটা এতই। ঠিক আছে, মেশ অ্যানালাইসিসের দুইটা পার্ট ছিল, যে ধরনের সার্কিটে কারেন্ট সোর্স থাকে না তার একটা পার্ট, আর যে ধরনের সার্কিটে কারেন্ট সোর্স থাকে তার একটা পার্ট। দুইটা পার্ট তোমার শিখতে হবে। আর এখানে কেভিএল ছাড়া কিচ্ছু নেই, জাস্ট কেভিএল তুমি বুঝলে এটা হয়ে গেছে। আমি জাস্ট একটু রিভিউ করে দেবো আজকে মেশ অ্যানালাইসিস রিভিউ করে দিয়ে আমি নোড অ্যানালাইসিস শুরু করব। ওকে,
আগে আসি উইদাউট কারেন্ট সোর্সে এর নিয়মটা কিভাবে ছিল। আচ্ছা, মেশ বলতে আমি কি বুঝি, যে একটা সিঙ্গেল লুপ যদি থাকে, শুধুমাত্র যে লুপের ভিতরে আর কোনো লুপ নেই, সেটা নাম দিয়েছিলাম আমি মেশ, তাই তো? যার ভিতরে আর কোনো লুপ নেই, যেমন এটা একটা বড় একটা লুপ ছিল, সেই লুপের ভিতরে দুইটা লুপ ছিল, যেটা সিঙ্গেল লুপ, সেই লুপটার আমি স্পেশাল একটা নাম দিয়েছিলাম, সেটা হচ্ছে আমার মেশ। এই মেশ অ্যানালাইসিসে আমি শুধুমাত্র মেশ কারেন্ট আইডেন্টিফাই করব। আমি কারেন্টগুলো ক্লকওয়াইজও দিতে পারি, আমি কারেন্টগুলো এন্টি ক্লকওয়াইজও দিতে পারি। এখানে দেখো আয়ন যে চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে এই আয়ন কারেন্ট এখান দিয়ে ঘুরে এভাবে ঘুরছে, তাই দেখো আমি তোমাকে যত বড় সিলেবাসই পড়াই না কেন, তুমি যদি না পড়ো আমার কিন্তু কোনো লাভই হবে না, আমারও লাভ হবে না, তোমারও লাভ হবে না। তাহলে এটা একটা মেশ, এটা একটা মেশ, আমি এই মেশের কারেন্ট ধরেছি I1, এটা কারেন্ট ধরেছি আমি I2, সোজা হিসাব, তাই তো? সো মেশ অ্যানালাইসিস করতে গেলে প্রথম কাজ হচ্ছে কোন কারেন্টটা বের করছে সেটা দেখা, তারপরের কাজ হচ্ছে যতগুলো মেশ থাকবে প্রতিটা মেশে একটা করে কারেন্টকে অ্যাসাইন করে দেওয়া। তুমি সেটা ক্লকওয়াইজ দাও অথবা অ্যান্টি ক্লকওয়াইজ দাও, আমি এখানে ক্লকওয়াইজ দিয়েছি। স্যার এখানে দুইটা মেশ আছে, দুইটা কারেন্ট দিয়েছি, যদি পাঁচটা মেশ থাকতো পাঁচটা কারেন্ট দিলাম এবং পাঁচটা ইকুয়েশন লিখতাম, যতগুলো মেশ থাকে ততগুলো ইকুয়েশন আমি লিখি। আচ্ছা, এখানে সলভ করি কিভাবে? সলভ করার জন্য মেশ অ্যানালাইসিসের যে কেভিএল এর অ্যাপ্লিকেশন, আমি সব ভোল্টেজকে যোগ করব, একটা লুপের ভিতরে ভোল্টেজকে যোগ করব, যোগ করার পরে সেটা সমান সমান 0 লিখব। এটাই হচ্ছে এই রুলস, মানে এর বাইরে আর কোনো কিছু নেই। সো এই লুপের ভিতরে ভোল্টেজ কয়টা আছে? একটা আছে, দুইটা আছে, তিনটা আছে। স্যার এটাকে ভোল্টেজ বলছেন কেন? এখানে একটা ভোল্টেজ ড্রপ আছে, রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যখন কারেন্টটা যাবে অটোমেটিক্যালি ওখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। সো এই ব্রাঞ্চটা হচ্ছে কোনো কমন ব্রাঞ্চ না, দুইটা লুপের মাঝে না, শুধু একটা লুপে আছে। সো এর ক্ষেত্রে ডিরেক্টলি লেখা যায় I1 * R1 ভোল্টেজ, এখানে ভোল্টেজ হচ্ছে I1 * R1। এখানে যখন আসি R3 এর এগেইনস্টে ভোল্টেজ হবে এই I1 এবং I2 কম্বিনেশন, ঠিক আছে? কি রকম কম্বিনেশন হবে? যখন মেশ অনে থাকবো আমি, তখন ইকুয়েশনটাকে লিখবো এভাবে। সো ওটা লিখবো হচ্ছে, আমি মাইনাস দিয়ে দিলে মাইনাস লিখবো, প্লাস দিয়ে দিলে প্লাস লিখবো। যদি রেজিস্টরের ক্ষেত্রে কোনো সাইন না দেওয়া থাকে তাহলে ঢুকলেই প্লাস, রেজিস্টরের ক্ষেত্রে কোনো সাইন দেওয়া না থাকলে ঢুকলেই প্লাস। ওকে, সো মাইনাস ভিএস, ইকুয়েশনটা এখানে দাঁড়াচ্ছে মাইনাস ভিএস, তারপর হচ্ছে I1 * R1, তারপর হচ্ছে R3 * I1 - I2 = 0। এই কারেন্টটা সবসময় যে লুপে আমি থাকবো ওই লুপের কারেন্টটাকে আগে লিখবো, পরবর্তী লুপের কারেন্টটাকে বিয়োগ করে দেবো। কন্ডিশন আছে, যদি সবগুলো কারেন্টকে তুমি ক্লকওয়াইজ দাও, ক্লকওয়াইজ দিলে এভাবে লেখা যায়, ঠিক আছে? তো তুমি ক্লকওয়াইজ দিবে, আমি তোমাকে ক্লকওয়াইজ শেখাবো। অ্যাকচুয়ালি এটা পাওয়া যায় হচ্ছে কেসিএল অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করে। এখানে যদি একটা কেসিএল অ্যাপ্লাই করা যায় অথবা এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করা যায়, তাহলে ওই রুলসটা আসে। কত কিছু জানার দরকার নেই, জাস্ট মনে রাখো যদি কোনো কমন ব্রাঞ্চ থাকে, এটা একটা কমন ব্রাঞ্চ, সো এর কারেন্ট দুইটা ব্রাঞ্চের কম্বিনেশনই হবে, একটা প্রথমে থাকবে মাইনাস আরেকটা হবে। ওকে, সো এক নম্বর ইকুয়েশন আমার শেষ। এই ইকুয়েশন লেখায় কারোর কোনো প্রবলেম আছে কিনা? কোনো প্রবলেম আছে? একদম ইজি না? একদম ইজি। আচ্ছা, দুই নাম্বার মেশিন যদি ইকুয়েশনটা লিখি, তাহলে R2 * I2, কারণ রেজিস্টার তো গেলেই ভোল্টেজ ড্রপ পজিটিভ, R2 * I2, তারপর হচ্ছে প্লাস V2, তারপর হচ্ছে R3 I2 - I1, কারণ যে মেশে থাকবো সেই মেশে কারেন্ট আগে ইকুয়াল টু 0। দুই নম্বর ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশনকে সলভ করলে মেশ অ্যানালাইসিস শেষ। কঠিন কোনো কিছু? একদম ইজি। এইটা ছিল মেইন রুলস। এটা যদি না পারো তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং জীবন একদম ব্যর্থ হয়ে যাবে। এর থেকে সহজ কোনো অ্যানালাইসিস আর নাই। আচ্ছা, এখানে স্টেপসগুলো বলা আছে যে কি কোন স্টেপস আমি ফলো করি। আমি যে কথাগুলো বললাম ওই স্টেপ ওয়াইজ লেখা আছে, যে কারেন্টকে ডিফাইন করতে হবে, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ হোক, প্রতিটা মেশে আমার একটা করে কেভিএল অ্যাপ্লাই করতে হবে, তারপরে সাইমেলটেনিয়াসলি সবগুলো ইকুয়েশনকে সলভ করতে হবে। এই তিনটা স্টেপ ডান। স্যার এই সার্কিটে তো একাধিক কারেন্ট সোর্স থাকতে পারে স্যার। অফকোর্স, হয় না? একাধিক ক্যাপ 10টা 20টা 40টা যা থাকবে কোনো সমস্যা নেই, রুলস এক, এইটাই রুলস। তুমি যে মেশে ঘুরবা শুধু ওই মেশটা নিয়েই তোমার কনসিডারেশন থাকবে। বুঝাইতে পারলাম? এরকম একটা প্রবলেম কথা চিন্তা করি, এখানে যেমন তিনটা ছিল, এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে,
এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, এখানে একটা নরমাল সোর্স আছে। এর জন্য যদি ইকুয়েশনগুলো লেখা যায়, ইকুয়েশনগুলো কেমন হওয়া উচিত? আগে তুমি দেখো ইকুয়েশনগুলো তুমি লিখতে পারো কিনা, তারপর পরে সলভ করো। ইকুয়েশন লেখা হয়ে গেলে তুমি 80% মার্কস পাবে। যদি তুমি কেভিএল এর ইকুয়েশন ঠিকঠাক লিখতে পারো, সার্কিট পুরো সলভ না করতে পারো, তোমাকে আমি মানে 100 থেকে 80 মার্কস দিই। এখানে যদি চিন্তা করি, আমার এখানে কিছু দেওয়া ছিল না, আমি পরে সলভিং এর জন্য এগুলো করে রেখেছি। এখানে কারেন্টের ডিরেকশনও দেওয়া ছিল না, কিছুই দেওয়া ছিল না, জাস্ট বলা ছিল যে এখানে কিছু একটা কারেন্টের কথা বের করতে বলছিল, আই নট, এই কারেন্টটা, এই আই নট কারেন্টটা বের করতে বলছিল ইউজিং মেশ অ্যানালাইসিস, যে ফাইন্ড কারেন্ট আই নট ইউজিং মেশ অ্যানালাইসিস, এবং আই নটের ডিরেকশনটা উপর থেকে নিচে দেওয়া ছিল। মেশ অ্যানালাইসিস করে ডিরেক্টলি আই নট বের করা যাবে না, আগে হচ্ছে আমার মেশ কারেন্টগুলো বের করতে হবে। ওকে, সো প্রথম মেশের জন্য একটা কারেন্ট দিয়েছি I1, দ্বিতীয় মেশের জন্য I2, তৃতীয় মেশের জন্য I3। এখন আমি ইকুয়েশনগুলো লিখি। ইকুয়েশনটা প্রথম মেশের জন্য আমি এখান থেকে শুরু করব, যেখান থেকে শুরু করব সেখানে একটু কাটবো। ওকে ডান। সো ফর মেশ 1 এটা -24 প্লাস 10 ইনটু I1 minus I2 plus 12 into I1 minus I3 equal to 0। এক নম্বর ইকুয়েশন শেষ, আর কিছু নেই। এটুকু দেখতে হলে 2 মার্কস। স্যার এটা I1 minus I3 এটা আবার ও সরি, I1 minus I3 তো দিয়েছি, I1 minus I3 তো দিয়েছি, I1 minus I3 তো দিয়েছি। হওয়ার কারণ কি? হ্যাঁ স্যার এটা বুঝতে পারছি। আচ্ছা, তবে একটা জিনিস মাথায় রাখো, আমি যে এই ব্রাঞ্চের কথাটা চিন্তা করতেছি, এই ব্রাঞ্চটা কোন কোন মেশের মাঝে কমন? এই ব্রাঞ্চটা মেশ 1 এও আছে, মেশ 3 তেও আছে। এই জন্য মেশ 1 এবং 3 এর কম্বিনেশন করতেছি। এই ব্রাঞ্চটা কোথায় ছিল? মেশ 1 এবং মেশ 2 এর সাথে কমন, মানে যার জমির পাশে যার জমি, তার দুইজনের আইল হবে না, সেটাই হিসাব। সো এটা মেশ 1 এবং মেশ 2 এর সাথে হিসাব, এটা মেশ 1 এবং মেশ 3 এর সাথে হিসাব। মেশ 2 এর সাথে করলে তো হবে না, এটা মেশ 3 তে আছে, হিসাব গড়বড় হয়ে যাবে। বুঝা গেছে? সো ইকুয়েশন ডান, প্রথম ইকুয়েশন শেষ। পরের ইকুয়েশন আসি, আমি এখান থেকে শুরু করি। স্যার এখান থেকে শুরু করতেছেন কেন? এখান থেকে শুরু করা যাবে না? যাবে, আমার ইচ্ছা এখান থেকে শুরু করি। ঠিক আছে? সো 24 ইনটু I2। আমি সবসময় দেখো রেজিস্ট্যান্সের সঙ্গে কিন্তু কারেন্ট আমি গুণ করতেছি, শুধু 24 লিখলে কিন্তু হবে না। ওকে, সো ভোল্টেজ সমান রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট প্লাস 4 এবার হচ্ছে I2 minus I3 প্লাস 10 I2 minus I1। কোন সমস্যা আছে? এই ইকুয়েশন লেখা আর কোনো সমস্যা আছে? আসলে বাবা বলো, কারণ এটা তোমাকে লিখতেই হবে, তোমার মাথায় যদি না যায় এখনো আমাকে বলো। কোনটা? প্রথম ইকুয়েশন না, -24 দিয়ে কেন শুরু করব? গুড কোশ্চেন, অ্যাট লিস্ট তুমি আমাকে বলতে পারছো। আমি তোমাকে বলেছি কেভিএল এর রুলসটা হচ্ছে algebraic sum of all the voltages, algebraic sum of all the voltages in a loop is equal to 0। একটা লুপের ভিতরে সমস্ত ভোল্টেজের বীজগাণিতিক যোগফল 0। বীজগাণিতিক যোগফল মানে কি? সেখানে পজিটিভ অথবা নেগেটিভ সাইন থাকলে সাইনগুলো নিতে হবে। ঠিক আছে? সো আমি যখন এখানে ঢুকছি, এখান দিয়ে যখন কারেন্টটা নিয়ে উপরের দিকে যাচ্ছি, লুপের ভিতরে ভোল্টেজ যোগ করার সময় আমি ঢুকছি নেগেটিভ দিয়ে। তুমি যদি নেগেটিভ দিয়ে ঢুকলে পজিটিভ চিন্তা করো, মানে পজিটিভ দিয়ে ঢুকলে নেগেটিভ চিন্তা করতে হবে, কারণ বীজগাণিতিক যোগফল তো তোমাকে করতে হবে, প্লাস মাইনাস কে তোমাকে ভ্যারিয়েশন আনতে হবে। সো -24, কারণ মাইনাস দিয়ে আমি ঢুকেছি, এরপরে দিয়ে +10 লিখেছি। স্যার প্লাস লিখেছেন কেন, মাইনাস কেন লিখেন না? আমি বলে দিয়েছি রেজিস্ট্যান্স মানেই পজিটিভ ড্রপ, রেজিস্ট্যান্স মানেই পজিটিভ। সো 10 I1 - I2 ক্লিয়ার হিসাব। বীজগাণিতিক যোগফল কথাটা মাথায় থাকলেই হবে, যখনই মাইনাস দিয়ে ঢুকবা মাইনাস সাইন। আচ্ছা, এরপর তৃতীয় নাম্বার ইকুয়েশনটা আসি। আমি এখান থেকে স্টার্ট করি যোগ করা ভোল্টেজকে, এখান এই লুপে ভোল্টেজটা যোগ করব। এখানে হচ্ছে এখানকার ভোল্টেজ কত? কে বললো 12? 12 I1 minus I3 minus I1। সো 12 I3 minus I1, 12 I3 minus I1, এটা হচ্ছে এখানকার ভোল্টেজ। এই 12 ওহমের এগেইনস্টে ভোল্টেজ, এটা পজিটিভ ভোল্টেজ। এটা এরপরে +4 ইনটু I3 minus I2 প্লাস 4 I0। এটা डायरेक्टली ভোল্টেজ দেয়া আছে, যদিও কারেন্টের সাপেক্ষে দেয়া আছে, তার মানে হচ্ছে কি কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ। তারপরে আমি ভোল্টেজকে डायरेक्टली দিই 4
ইনটু আই নট ইকুয়াল টু তিনটা ইকুয়েশন লেখায় কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে একটু সমস্যা আছে। তিনটা ইকুয়েশন ভেরিয়েবল কয়টা আছে? তিনটা ইকুয়েশন মনে করো, তিনটা ইকুয়েশনের ভিতরে আমার তিনটা ভেরিয়েবল থাকে x y z, x1 x2 x3 এরকম থাকে না? কিন্তু এখানে ভেরিয়েবল হয়েছে চারটা। দেখো i1 i2 i3, এই ইকুয়েশনে এসে i1 i2 i3 i0 ইকুয়েশন তিনটা ভেরিয়েবল চারটা কান্ট সলভ করা যাবে না কোনোদিন। এর জন্য এই i0 কে রিপ্লেস করতে হবে যে i1 i2 i3 এই তিনটা যে কোনো সাপেক্ষে রিপ্রেজেন্ট করতে হবে। কারণ i1 i2 i3 যে ইকুয়েশনে আছে, সো ওদেরকে দিয়ে যদি রিপ্রেজেন্ট করতে পারি তাহলে হয়ে গেল। ওকে, এই i1 টা সার্কিটে অন্য কোথাও দেখানো আছে। এটা যেহেতু ডিপেন্ডেন্ট কোথায় ডিপেন্ড করতেছে? এখানে আসি, এটা হচ্ছে i0, এটা ডিপেন্ড করতেছে এইখানটায়। i0 টা এখান থেকে নিচে নামতেছে। তাহলে এই i0 এর ইকুয়েশনটা তোমাকে লিখতে হবে। এই i0 এর ইকুয়েশনটা কি হওয়া উচিত? এখানে যে i0 টা আছে, ইকুয়েশনটা কি হওয়া উচিত? এই ইকুয়েশনটা বের করার জন্য তোমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে সেই কথাটা আমাকে বলো। তোমার ইকুয়েশন বলতে হবে KCL কারেন্ট বের করার জন্য KCL অ্যাপ্লাই করো। তুমি এই পয়েন্টে যদি একটা KCL অ্যাপ্লাই করো, KCL হচ্ছে কি পরিমাণ কারেন্ট ঢুকছে, কি পরিমাণ কারেন্ট বের হচ্ছে তার যোগফল 0। ঢুকলে পজিটিভ ধরো, বের হলে নেগেটিভ ধরো, বীজগণিতিক যোগফল এগেইন। সো এখানে একটা কারেন্ট ঢুকলো i1, এই যে মেশ কারেন্ট, এটা তো এই ব্রাঞ্চ দিয়েই যাচ্ছে। সো একটা কারেন্ট ঢুকলো i1, এই i0 কারেন্ট এই ব্রাঞ্চ দিয়ে বের হয়ে গেল, i2 কারেন্ট এখানে বের হয়ে গেল। যদি লিখি তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে এমন, i0 equal to i1 minus i2। কিভাবে হয় এটা? i1 ঢুকলো পজিটিভ ধরলাম, i2 বের হয়ে গেল নেগেটিভ ধরলাম, i0 বের হয়ে গেল নেগেটিভ ধরলাম। এটাকে আমি জাস্ট i0 টাকে ওপাশে নিয়ে যাই, ইকুয়েশনটা আমি লিখব। অথবা সব কাট সংকেত যে এই i1 এইরকম যদি কারেন্টের ডিরেকশন কোথাও দেয়া থাকে তাহলে এর ডিরেকশনের সঙ্গে লুপের কারেন্টের ডিরেকশন যেটা মিলবে সেটা আগে লিখবা। দেখো i0 উপর থেকে নিচে আসতেছে, এই i1 কারেন্টটা উপর থেকে নিচে আসতেছে, এই i2 কারেন্টটা কিন্তু বের হয়ে যাচ্ছে। তার মানে i1 এর ডিরেকশনের সাথে i0 এর ডিরেকশন মেলে। সো i0 সমান হবে i1 মাইনাস i2। কারণ এই ব্রাঞ্চটা হচ্ছে মেশ 1 এবং মেশ 2 এর মধ্যে আছে, এই জন্য লিখছি i1 মাইনাস i2। বোঝা গেছে কি? মুখ শুকনো করে বসে থাকলে কিন্তু হবে না। আমি তোমাদের একটা ক্লাস টেস্ট নিব আগামী ক্লাসে, সেখান থেকে আমি বুঝতে পারবো তোমাদের আউটপুট কি আছে। তোমাকে একটু স্মরণ করাই দিও, যাওয়ার আগে আমি ক্লাস টেস্টের সিলেবাসটা দিয়ে দিই। বুঝলাম? সো মেশ অ্যানালাইসিস উইদাউট কারেন্ট সোর্স, কোনো সমস্যা থাকলেও আছে, না থাকলেও নাই। ঠিক আছে, এরপরে আসি। এই সার্কিটে কিন্তু কোনো কারেন্ট সোর্স ছিল না, সব জায়গায় ভোল্টেজ সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স থাকলেও ভোল্টেজ সোর্স ছিল, কোনো কারেন্ট সোর্স ছিল না। আচ্ছা, নোড অ্যানালাইসিস আসবে। আচ্ছা, মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স। এখন এই কারেন্ট সোর্সের কথা যেহেতু বলা হচ্ছে, এই কারেন্ট সোর্সটা কিভাবে থাকতে পারে সার্কিটে তা দুটো নমুনা দেয়া আছে। দুই ভাবে সার্কিটে থাকতে পারে। ওকে, প্রথম কেস নাম্বার 1, এটা দুই ভাবে বেশি তিন ভাবে কোনোদিনও থাকতে পারবে না, সার্কিটে দুই ভাবেই থাকবে। কেস নাম্বার 1 এ দেখো একটা 5 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স আছে। ঠিক আছে, এই 5 অ্যাম্পিয়ারের যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা কি কমন ব্রাঞ্চ নাকি ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ? ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ, কমন ব্রাঞ্চ না। সো কারেন্ট সোর্স থাকতে পারে যেখানে শুধু ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ, অথবা একটা কারেন্ট সোর্স থাকতে পারে নিচের ফিগারটাতে দেখো যে একটা কমন ব্রাঞ্চের ভিতরে থাকতে পারে, ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ না, কমন ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটা মেশ 1 এবং মেশ 2 এর মাঝে কমন। বোঝা গেল তো? সো এই দুইটা কেসের সিনারিও একটু দুই রকম। ওর ক্ষেত্রে ডিরেক্টলি ইজি হয়ে যায়, এর ক্ষেত্রে একটু অন্যভাবে সলভ করতে হয়। কিন্তু জিনিসটা একই, কেভিএলই অ্যাপ্লাই করতে হবে, অন্য কোনো কিছু অ্যাপ্লাই করতে হবে। তোমাকে জাস্ট একটা থিওরেম দিয়ে দিবে যে তুমি কেভিএলটা অ্যাপ্লাই করবা, কিন্তু এইভাবে অ্যাপ্লাই করবে, একটু অন্যভাবে। কেস নাম্বার 1 এর সমাধানটা একটু দেখে আসি কি হওয়া উচিত। আচ্ছা, কেস নাম্বার 1 এর মেশ দুইটা, আমার তো বোঝা যাচ্ছে মেশ দুইটা। সো মেশ দুইটার ভিতরে মেশ 1 এর কারেন্ট i1, মেশ 2 এর কারেন্ট i2।
এখন মেশ মানে আমি কেভিএল এর ইকুয়েশনটা লিখবো, একজন দাঁড়াও, সাহস করে একজন দাঁড়াও তো, যে ইকুয়েশনটা কি আমাকে বলবে, মেশ ওয়ানের ইকুয়েশনটা কি আমাকে বলবে। -10 यस দাঁড়াইছে পিছনে একজন, আচ্ছা বলো ইকুয়েশনটা। আগে আসবো এটা ক্ষেত্রে আছে আসো আগে আসো। বলো ইকুয়েশনটা বলো, মেশ ওয়ানের ইকুয়েশনটা বলো। -10 -10 plus 4 I that's the 4 4 current 4 4i1 Plus voltage equal to current into resistance, এই রুলসটাই ওহমস ল বাবা, ঠিক আছে। আচ্ছা তারপরে plus 6 +6 I1 minus I2 i1 minus i2 equal to 0, ঠিক আছে ডান, ইকুয়েশন নাম্বার শেষ। যাও হলো তো, কোনো সমস্যা আছে? একদম ইজি। এখন মেশ 2 এর ইকুয়েশনটা আমাকে লিখতে হবে। মেশ 1 লিখেছি, মেশ 2 তে লিখি, কিন্তু এইখানে একটা প্রবলেম দেয়া আছে, এখানে মেশ 2 এর ইকুয়েশনটা লেখা লাগবে না। মেশ 2 এর কারেন্টের মানটা দেয়া আছে, কত দেয়া আছে? 5 অ্যাম্পিয়ার। কারণ মেশ 2 এর কারেন্টটা কিভাবে যাচ্ছিল খেয়াল করো, আমি মেশ 2 এর কারেন্টটা দিয়েছি যে এই ব্রাঞ্চের কারেন্টটা এভাবে যাচ্ছে, তার মানে এই ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে, এই ব্রাঞ্চ দিয়ে তো আইটি কারেন্টটা যাচ্ছে। এখন এই ব্রাঞ্চে একটা ডাইরেক্ট কারেন্ট দিয়ে দেয়া আছে, কারেন্টটা দিয়ে দেয়া আছে, সেই কারেন্টের এরকম উল্টা দিকে যাচ্ছে। এই ব্রাঞ্চে তো দুইটা কারেন্ট থাকতে পারে না, অবশ্যই একটা কারেন্ট থাকবে, তাহলে I2 কারেন্ট 5 অ্যাম্পিয়ারের সমান হবে, অবশ্যই 5 অ্যাম্পিয়ারের সমান হতে হবে, সেটা পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন। তার মানে ওখানে কারেন্টটা ডাইরেক্ট 5 অ্যাম্পিয়ারের সমান, একটা ব্রাঞ্চে একটা কারেন্টই থাকে, বোঝা গেল? একটা ব্রাঞ্চে একটা কারেন্টই থাকে। এখন আসি ডিরেকশনটা কোন দিকে আছে। আমি I2 যেটা ধরেছি সেটা এখান দিয়ে ক্লকওয়াইজ ঘুরছিল, ক্লকওয়াইজ মানে 3 ওহমের ভিতর দিয়ে এদিক দিয়ে যাচ্ছিল, কিন্তু 5 অ্যাম্পিয়ার কারেন্টটা উল্টা দিকে দেয়া আছে, 5 অ্যাম্পিয়ার কারেন্টটা উল্টা দিকে দেয়া আছে। তাহলে I2 সমান উল্টা দিকে যদি দেখাই তাহলে নেগেটিভ দিব, নেগেটিভ দিয়ে উল্টা সাইন বোঝায়। সো I2 ইকুয়াল টু -5 ডান। একটা ভেরিয়েবলের মান জেনে গেছি, ইকুয়েশন 1 এ বের বসাই দিলে হয়ে যাবে না, সলভ হয়ে যাবে। তার মানে মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স মানে ইন এ সিঙ্গেল ব্রাঞ্চ যদি থাকে, একটা সিঙ্গেল ব্রাঞ্চ যদি কারেন্ট সোর্স থাকে, তাহলে ইকুয়েশনটা লেখা অনেক ইজি, ম্যাথ সলভ করা একদম ইজি, কোনো ঝামেলা নাই। ডান, বোঝা গেছে? -5টা কেমন হলো আবার? আচ্ছা আমি এখানে একটা ব্রাঞ্চ রাখি, ওকে, একটা ব্রাঞ্চ রাখি, এখানে ধরো একটা ব্রাঞ্চ লিখেছি, এখানে একটা কারেন্ট সোর্স দেওয়া আছে, এদিকে হচ্ছে 5 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স। আমি অনুযায়ী শুধু একটা ব্রাঞ্চ রাখছি, অন্য বাকিটা আসছে না। সো 3 ওহম, ওকে। এখানে একটা কারেন্ট দেওয়া ছিল যে I2 কারেন্ট এরকম দেওয়া ছিল, তাই না, ঘুরছে। এই I2 যদি এরকম দেওয়া আছে মানে 3 অ্যাম্পিয়ারের ভিতর দিয়ে এদিক দিয়ে ঢুকছে, ঠিক আছে তো, I2 কারেন্টটা এদিক দিয়ে ঢুকলো। ব্রাঞ্চ তো একটা, সিরিজ সার্কিটে কারেন্ট একটাই থাকে, কারেন্ট কখনো দুইটা হয় না। এই I2 কারেন্ট আবার এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট দেয়া আছে, এই যে কারেন্টটা তো ডিরেক্টলি মান দিয়ে দেয়া আছে, এই কারেন্টটা তো এই ব্রাঞ্চের ভিতর ঘোরাফেরা করবে, এই একটাই কারেন্ট হবে, নয় I2 যাবে নয় 5 অ্যাম্পিয়ার যাবে, কোনটা যাবে? দুটোই যাবে, দুটোই সমান, মানে I2 এবং 5 অ্যাম্পিয়ার দুটোই যাচ্ছে, কিন্তু আমি তো একটা সমান বলবো, দুটোই কথা ঠিক, দুটোই সমান, ঠিক আছে। I2 বলাও যা, 5 অ্যাম্পিয়ার বলাও তাই, ঠিক আছে। স্যার ডিরেকশন উল্টো দিকে রয়েছে, হ্যাঁ ডিরেকশন করতে তো বলতেছি, কথা কি, I2 যাও যা, 5 অ্যাম্পিয়ার যাও তাই, শুধুমাত্র I2 ডিরেকশনটা 5 অ্যাম্পিয়ারের উল্টা দিকে হবে, কারণ I2টা উপর থেকে নিচে নামছে আর 5 অ্যাম্পিয়ারটা নিচ থেকে উপরে যাচ্ছে। এটা কিন্তু আমার অ্যাসাম্পশন ধরে নেওয়া ছিল, কিন্তু এটা হচ্ছে জেনুইন সার্কিটে দেয়া আছে এভাবে। তাহলে I2 সমান অবশ্যই -5 লিখতেই হবে তোমাকে। কারেন্টের কোনো ডিরেকশন না থাকে স্যার আমি I2 করতে কারেন্টের কোনো ডিরেকশন দেয়া থাকবে, যদি এরকম দেয়া থাকে না, ওটা মাস্ট দেয়াই থাকে, কারেন্টের সাইন সেখানে দেয়াই থাকে, ওকে না। আমি দেখবো যে ওই ব্রাঞ্চের কারেন্টের সাথে ডিরেকশন মেলে কিনা, যদি মেলে তাহলে পজিটিভ, যদি না মেলে তাহলে নেগেটিভ, কিন্তু ভ্যালুটা ওই কারেন্ট সোর্সের মানের সমান হবে। যেমন এখানে কারেন্ট সোর্সের মান 5 অ্যাম্পিয়ার, ভ্যালুটা কিন্তু 5 অ্যাম্পিয়ারের সমান হয়েছে, কিন্তু 5 অ্যাম্পিয়ারের ডিরেকশন আর I2 এর ডিরেকশন একটা অপরটার অপোজিট হয়ে গেছে, এই জন্য মাইনাস সাইনটা হবে। ডিরেকশন সেম দিকে হলে প্লাস হবে যদি এর ডিরেকশনটা এরকম দেওয়া থাকতো তাহলে I2 সমান ডিরেক্টলি 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে স্যার। তাছাড়া I2 যদি স্যার এন্টি ক্লকওয়াইজ দেওয়া থাকে, এন্টি ক্লকওয়াইজ এখানে চিন্তা করো,
ও যে কথাটা বললো I20 ক্লকওয়াইজ, তার মানে এটা এমন ছিল। এখন কিন্তু কারেন্টটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তাহলে এটা I2 তো পাই না। কিন্তু আমি তোমাকে বলেছি যে সবসময় ক্লকওয়াইজ ধরে চেষ্টা করো, তা না হলে তোমাকে KCL এর ঝামেলা করতে হবে, রুলসটা তোমাকে নিজের মতো করে চিন্তা করতে হবে, ঠিক আছে? এন্টি ক্লকওয়াইজ দিলেও হবে, সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে তোমাকে KCL অ্যাপ্লাই করতে হবে। আমি এটাকে ক্লকওয়াইজ, এটাকে এন্টি ক্লকওয়াইজ, অপর একটা থাকবে সেটাকে ক্লকওয়াইজ, যে কোনোভাবে সাজাই দেবো, প্রতি ক্ষেত্রে KCL এর ঝামেলা। এই জন্য বলবো সব ক্ষেত্রে ক্লকওয়াইজ হবে। ডান, প্রথমটা একদম ইজি। দ্বিতীয় ক্ষেত্রে আসি। দ্বিতীয় ক্ষেত্রে আমি সার্কিটটা একটু ড্র করব। দ্বিতীয় সার্কিটটা সবাই ড্র করো। তাহলে KVL অ্যাপ্লাই করতে গেলে যদি ভোল্টেজ ডিগ্রি দেয়া না থাকে, KVL অ্যাপ্লাই করতে গেলে যদি ভোল্টেজ ডিগ্রি দেয়া না থাকে, তাহলে রেজিস্ট্যান্স এবং কারেন্টকে গুণ করতে হয়, তাই তো? এখন এই কনসেপ্টটা এখানে কাজে লাগাবো। বের করতে বলছে I1 এবং I2 কারেন্ট বের করতে বলছে। ওকে, তাহলে এখানে মেশ আছে কয়টা? মেশ আছে দুইটা। ইকুয়েশন আসবে কয়টা? দুইটা। আচ্ছা, ফর মেশ 1 এর জন্য আমি KVL টা লেখা শুরু করি। মেশ 1 এর জন্য একটু দাঁড়াও, সব নিয়ে দাঁড়াও, মেশ 1 এর KVL টা লিখবা। ওকে, মেশ 1 এর KVL লিখো। এইটার জন্য KVL টা লিখো, বলো। -20 -20 -20 plus প্লাস 6i 6 i I1 I বলে এখানে কিছু নাই, I1 6 I1 তারপর 6 ion plus প্লাস 2 ion minus i2 2 I1 minus i2 I2 তারপর তারপর equal to না, তারপর 6 plus 6 প্লাস 6 হ্যাঁ plus 6 প্লাস equal to 0। এই ইকুয়েশনটা যে সঠিক আছে, এটা কি আমাকে ভেরিফাই করে দিতে পারবা তুমি? এই ইকুয়েশনটা সঠিক আছে? স্যার কারেন্ট ডিরেকশন -6 এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এর একক কি? 6 এর একক কি? অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার। তাহলে তো আমি ভোল্টেজের একক ভোল্টেজ 6 লিখছো, তার মানে তো ভোল্টেজ হলো না। তাহলে কি KVL স্যাটিসফাই করবে? নো, KVL স্যাটিসফাই হচ্ছে না। কারণ এখানে তুমি লিখেছো কারেন্ট আর সবগুলো লিখেছো ভোল্টেজ, তাহলে KVL স্যাটিসফাই হচ্ছে। তার মানে এখানে ইকুয়েশনটা লিখতে গেলে রেজিস্ট্যান্সের ভ্যালু তো আমি জানি না, রেজিস্ট্যান্সের ভ্যালু যেহেতু আমি জানি না, এখানকার ভোল্টেজ আমি আর লিখতে পারছি না। তার মানে এই মেশ 1 এ এখন KVL চালাইলে KVL স্যাটিসফাই হবে। বুঝাইতে পারলাম? এত ঘুরিয়ে ফিরে এটা বোঝাতে যাচ্ছে যে KVL এখানে স্যাটিসফাই করতে পারবে না তুমি, কারণ 6 অ্যাম্পিয়ার ভিতরে একটা রেজিস্ট্যান্স আছে, বাট এখানে দেয়া নেই, আমি জানি না। ঠিক আছে, যদি 6 অ্যাম্পিয়ারের এগেইনস্টে ভোল্টেজটাও দেয়া থাকতো, তাহলে ডিরেক্টলি সেই ভোল্টেজটা লিখে দিতে পারতাম, কিন্তু তাও দেয়া নেই। যেহেতু দেয়া নেই, এখানে KVL আমি চালাইতে পারবো না। ওকে, ডান, প্রথম কথা। তাহলে আমাকে কি করতে হবে স্যার? প্রথম কথা হচ্ছে এই রকম যদি দুইটা ব্রাঞ্চের মাঝে একটা কমন কারেন্ট সোর্স থাকে, তাহলে ওই দুইটা লুপ মিলে বা ওই দুইটা মেশ মিলে একটা মেশ হিসেবে চিন্তা করতে হবে। কথাটা বোঝা গেছে? যে দুইটা মেশের মাঝে একটা কমন কারেন্ট সোর্স থাকবে, ওই দুইটা মেশকে এখন একটা মেশ হিসেবে প্রথম কথা চিন্তা করতে হবে। প্রথমবার যখন KVLটা লিখবো তখন চিন্তা করবো। আচ্ছা, তাই যদি হয় তাহলে এই পর্যন্ত ঠিক আছে। কারেন্টের মান কিন্তু যা থাকবে তাই, I1 এবং I2 থাকবে, নতুন কোনো কারেন্টকে ডিফাইন করা যাবে না। আমি ধরে নিচ্ছি বড় লুপটা, আমি এখন ধরছি বড় লুপটা, এই দুইটা মেশ মিলে একটা লুপ চিন্তা করব, এবং এই দুইটা মেশ মিলে যে লুপটা হলো, এই লুপটার নাম দেব সুপার মেশ।
এইটার নাম দিব হচ্ছে সুপার মেশ। ওকে, তাহলে সুপার মেশে আমি এখন কেভিএল চালাচ্ছি। ওকে, সুপার মেশে কেভিএল চালাইলে প্রথমে হচ্ছে -20, এটা ভোল্টেজ কোনো সমস্যা নাই। এরপর 6 ইনটু I1, এটাও ভোল্টেজ কোনো সমস্যা নাই। এরপর এখানে আসি প্লাস 10 10 ইনটু I2 I2 প্লাস plus 4 I3 এখান থেকে আমি ঘুরে এখানে আসবো। আমি এই ব্রাঞ্চে যাবোই না, আমি ওই ব্রাঞ্চে যাবোই না, কারণ কেভিএল যে কোনো রূপে চালানো যায়, কেভিএল যে কোনো রূপে চালানো যায়। ইকুয়াল টু 0, 1 নাম্বার ইকুয়েশন শেষ। দুইটা মেশ মিলে একটা ইকুয়েশন লিখছি, আরেকটা ইকুয়েশন তো আনতে হবে, তাই না? প্রথম কথা হচ্ছে আমি এই ব্রাঞ্চটাকে বাদ দিয়ে দিয়েছি, যে ব্রাঞ্চটা নাই, ধরে নাও এই ব্রাঞ্চটা নাই। যদি এরকম থাকে ধরে নিবা এই ব্রাঞ্চটা নাই, বড় দুইটা মিলে বা বড় তিনটা মিলে বা বড় চারটা মিলে যদি হয়, যদি এরকম থাকতো যে এই ব্রাঞ্চের একটা কারেন্ট সোর্স আছে, তাও যেতে পারতাম না। ওপর আরেকটা ছিল, সেটা তো কারেন্ট ছিল, যেতে পারতাম না। তারপরে যদি রেজিস্ট্যান্স থাকে তার ভিতরে যেতে পারতাম। মানে যতদূর পর্যন্ত আমি কেভিএল চালানোর জন্য উপযুক্ত পথ না পাবো ততদূর পর্যন্ত আমি যাব। ঠিক আছে, ডান। আচ্ছা, তাহলে পরবর্তী ইকুয়েশনটা পাবো কিভাবে স্যার? আমি একটা ইকুয়েশন পাইলাম, দুইটা মেশ সলভ তো হচ্ছে না, আরেকটা ইকুয়েশন আমাকে বের করতে হবে। বের করার জন্য এখানে দেখো 6 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স দেয়া আছে, ভ্যালু দেয়া আছে। আমি এখন 6 অ্যাম্পিয়ারের ইকুয়েশনটা লিখব, 6 অ্যাম্পিয়ার ভেরিয়েবলের সাপেক্ষে লিখব। 6 অ্যাম্পিয়ারের সাথে মেশ 1 এবং মেশ 2 এর সম্পর্কটা লিখব। ঠিক আছে, 6 অ্যাম্পিয়ারের সাথে মেশ 1 মেশ 2 এর সম্পর্কটা লিখব। সম্পর্কটা লেখার জন্য তুমি চাইলে এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করো, যে কোনো একটা পয়েন্টে একটা কেসিএল অ্যাপ্লাই করো। পয়েন্ট না দিলাম পয়েন্ট এ। এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করতে হয়, কারেন্টের ডিরেকশনগুলো আমার জানতে হবে। তাহলে I2 কারেন্ট ঘুরে তো আসতেছে, এটা হচ্ছে আমার I2 ঘুরে আসলো, তো I1 কারেন্ট এখান থেকে ঘুরে বের হয়ে গেল। তাহলে এখানে তিনটা ব্রাঞ্চ আছে, একটা দুইটা তিনটা ব্রাঞ্চের কারেন্ট আমি এখন জানি, একটা ঢুকলো I2 ঢুকলো, উপরে লিখি I2 ঢুকলো, ঠিক আছে। 6 অ্যাম্পিয়ার বের হলো, I1 বের হলো, ইকুয়াল টু 0, কেসিএল হলো তো। তাহলে 6 অ্যাম্পিয়ার সমান কি আসে? 6 অ্যাম্পিয়ার সমান আসবে I2 মাইনাস I1 ইকুয়াল টু 6। তাহলে এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 2। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। বুঝতে পারলাম? স্যার ওই I1 টা স্যার মাইনাস আচ্ছা, দেখো এই I1 কারেন্টটা তো পরপর চিন্তা করতেছি, এখান দিয়ে আসছে, এখান দিয়ে আসছে, এখান দিয়ে আসছে, এখানে কিন্তু 6 অ্যাম্পিয়ার আছে, এটা বের হচ্ছে, এটা কথা চিন্তা করব না। এই I1 কারেন্টটা এইখান থেকে ঢুকছে না বের হচ্ছে? বের হচ্ছে। সো I1 কারেন্টটা বের হলো, I2 কারেন্টটা ঢুকলো, 6 অ্যাম্পিয়ারটা বের হলো। কেসিএল বলছে যদি ঢুকলে পজিটিভ ধরো, তাহলে বের হলে নেগেটিভ ধরো, বা বের হলে যদি পজিটিভ ধরো, ঢুকলে নেগেটিভ ধরো। আমি সেটাই করেছি, বের হলে এটা ঢুকছে পজিটিভ ধরছি, বের হচ্ছে নেগেটিভ ধরছি, এটাও বের হচ্ছে নেগেটিভ ধরছি, সবগুলো যোগফল 0। অথবা একটা শর্টকাটও মনে রাখতে পারো, ওই একই কথা। দেখো এই I2 কারেন্টটা ঘুরে এভাবে আসছে না, তার মানে I2 এর সাথে 6 এর ডিরেকশন মিলছে, I2 এর সঙ্গে 6 এর ডিরেকশন মিলছে। কিন্তু I1 যে ভদ্রলোক, এটা ঘুরে এভাবে আসছে, তাহলে I1 এর ডিরেকশন আর এর ডিরেকশন অপোজিট। তাহলে এইটার ইকুয়েশন লেখার সময় ডিরেক্টলি লেখা যায় I2 মাইনাস I1 = 6। যেটার সাথে মিলবে সেটা পজিটিভ, যেটা মিলবে না সেটা নেগেটিভ, ইকুয়াল টু ওই ভ্যালু। এটা অ্যাকচুয়ালি কেসিএল অ্যাপ্লাই করে পাওয়া যায়। ডান। আচ্ছা, এখানে কি দেখেছো কোথাও 2 ওহম রেজিস্ট্যান্স কাজে লেগেছে? কোথাও লাগে। তাহলে এই রকম কেসের ক্ষেত্রে যদি কারেন্ট সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স থাকে, তাহলে ওই সিরিজ রেজিস্ট্যান্সের কোনো ক্যালকুলেশন করতে হয়, কোনো ক্যালকুলেশন দরকার নেই। ঠিক আছে, নিয়মটা বোঝা গেছে? যদি নিয়ম বুঝে থাকো তাহলে আমি সামনে আগাবো। দেখি এটাই চিন্তা করি 3.7
এই অ্যানালাইসিসটা আমরা পুরো করবো আনসার পর্যন্ত। হ্যাঁ, এখন বলো এই অ্যানালাইসিসটা কি ধরনের অ্যানালাইসিস? মেশ অ্যানালাইসিস তো, তাই তো? তুমি জানো তুমি মেশ অ্যানালাইসিস করে এটা করবে। এখন মেশ অ্যানালাইসিস এটাকে আইডেন্টিফাই করো উইথ কারেন্ট সোর্স আর উইদাউট কারেন্ট সোর্স। হ্যাঁ, উইথ কারেন্ট সোর্স। তাহলে লিখি, সার্কিটটা ড্র করো। আমাদের কত অনেক সময় আছে, একটু বড় করে আঁকি, পিছন থেকে দেখা যায়। এটা তো ছিল আমার সার্কিট। এখন আমার বলছে ফাইন্ড দ্য মেশ কারেন্টস, যতগুলো মেশ আছে সবগুলো মেশের কারেন্ট বের করো। এসি কি আজকে কাজ করছে না? গরম লাগতেছে। কোনটা বন্ধ? সবগুলোই চলছে, সবগুলোই চলছে। শুরু করব। আচ্ছা, সার্কিটগুলো আঁকা তোমাদের খুবই জঘন্য, দেখে দেখে আঁকছো তো, তারপরে একটু আঁকাটা প্র্যাকটিস করতে হবে। তোমরা ঠিকঠাক সার্কিট আঁকো না। এই ভোল্টেজ সোর্স রেখে সাইনটা বাইরে দিয়ে দেয়, প্লাস মাইনাস বাইরে দেয়। খাতা দেখলে বোঝা যায় কি অবস্থা। সার্কিট আঁকাটাও এটা একটা আর্ট। আমার বলছে ফাইন্ড দ্য মেশ কারেন্টস, যতগুলো মেশ আছে সবগুলো মেশের কারেন্ট বের করো। ওকে, যেহেতু মেশ কারেন্ট বের করতে বলছে, আমি ধরে নিলাম আমি মেশ অ্যানালাইসিস দিয়ে সার্কিটটা অ্যানালাইসিস করব। প্রথম কথা মেশ অ্যানালাইসিস দিয়ে করব। তাহলে মেশ অ্যানালাইসিসের শুরু স্টেপ, যতগুলো মেশ থাকবে সবগুলো মেশে একটা করে কারেন্টকে ডিফাইন করতে হবে। আই অন কারেন্ট, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই টু কারেন্ট, এটা হচ্ছে ওদের সাথে মিল রাখার জন্য করলাম। এটা আই অন কারেন্ট, এটা আই টু কারেন্ট, ওটা হচ্ছে আই থ্রি কারেন্ট। করলাম তো? উপরে স্যার আইপি দিলে হবে। হবে, কোনো সমস্যা নেই। ইভেন এটাকেও আই টু থ্রি ধরলে হবে, কোনো সমস্যা নেই। যে কোনো নাম দিলেই হচ্ছে। আই নাম না দিয়ে এক্স ধরো তা হবে। আমি কারেন্ট বোঝানোর জন্য জাস্ট আই দিয়েছি। ওকে, আচ্ছা, এখন আমি বুঝতে পারতেছি মেশ অ্যানালাইসিস দিয়ে আমাকে করতে হবে। এরপরে তুমি দেখো যে এই সার্কিটে কোথাও কারেন্ট সোর্স আছে, কারণ যে কারেন্ট সোর্স থাকলে আমার একটা ঝামেলা হবে। যদি কারেন্ট সোর্স থাকে তাহলে তোমার চিন্তা ভাবনাটা ওই কারেন্ট সোর্সের ভাবে যেভাবে করছে ওইভাবে নিয়ে আসতে হবে। এখানে একটা কারেন্ট সোর্স আছে, কোথায় আছে? 3 অ্যাম্পিয়ার এখানে আছে। এটা কোন কোন মেশের মাঝে কমন? 1 এবং 2 এর মাঝে কমন। ডান। তাহলে 1 এবং 2 মিলে একটা মেশ চিন্তা করবে। তাহলে বড় মেশের সাইনটা তোমরা একটু দিয়ে দিবা, ডট 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 সাইন দিয়ে, যে আমি একটা মেশ চিন্তা করতেছি, বড় একটা মেশ, এখান দিয়ে যাব, এখান দিয়ে যেতে পারবো না, এখান দিয়ে যাব, এখান দিয়ে যাব, এখান দিয়ে ঘুরে দ্বিতীয় এসে এখান দিয়ে আসবে। ঠিক আছে? সো এই দুইটা মেশ মিলে আমার হবে একটা সুপার মেশ। এই দুটো মেশ মিলে আমি চিন্তা করবো একটা বড় মেশ, সেই বড় মেশের ইংরেজি নাম দিয়েছি হচ্ছে সুপার মেশ। এখন এই সুপার মেশে আমি একটা কেভিএল চালাবো। সো অ্যাপ্লাই কেভিএল এট সুপার মেশ। ঠিক আছে, কেভিএল চালাবো সুপার মেশে। এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করি। কেউ একজন দাঁড়িয়ে বলো, কে বলবা? না, তোমাকে না, অন্য কেউ। আর কে বলবা? এই সুপার মেশে একটা কেভিএল চালাইলে তার ইকুয়েশনটা কেমন হবে একজন আমাকে বলো। কেউ একজন বলো, বলো। দাঁড়াও, ও বলতে যাচ্ছে। হ্যাঁ, -6 বলছে। -6, তারপর 2i1 - i3, 2i1 - i3, 4 4 i1 - i3,
আমি কি বলেছি মেশ কারেন্টকে কখনো চেঞ্জ করা যাবে না। তাহলে এখন তুমি কোন মেশে আছো? 2 নম্বর 2 নাম্বার মেশ। এটা তোমার প্রায়োরিটি। তাহলে ইকুয়েশনটা কেমন হবে? 4 4 I2 minus I2 minus I3 8 I2 plus 8 I2 equal to 0. equal to 3. এটা হবে ইকুয়েশন। থ্যাংক ইউ। ইকুয়েশনটা কি বোঝা যাচ্ছে? দেখো কয়টা ভোল্টেজ আছে আগে সেটাকে আইডেন্টিফাই করো। এখানে একটা ভোল্টেজ থাকবে মাস্ট, এখানে একটা ভোল্টেজ থাকবে মাস্ট, এখানে একটা থাকবে মাস্ট, এখানে একটা থাকবে। এখান থেকে ঘুরে আমি এখানে আসবো। এখানে যাওয়ার তো কোনো দরকারই নেই আমার। ওখানে কি করতে যাবো আমি? লুপ কমপ্লিট করতে হবে না আমাকে? যেখান থেকে শুরু করবো সেখানে ফেরত আসতে হবে, অন্য কোথাও যাওয়া যাবে না। সো এখান থেকে ঘুরলাম, এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে এসে এদিক দিয়ে আসলাম। এই শুরুতে -6, ওকে, -6, তারপরে গিয়ে এই 2 ওহম রেজিস্টার কমন কিসের কিসের মাঝে? 1 এবং 3 মাঝে। এই জন্য লিখেছি 2I1 - I3। কারণ আমার প্রায়োরিটি হচ্ছে মেশ 1 এখন, কারণ মেশ 1 হচ্ছে সুপার মেশের তো ধরেছি, ঠিক আছে। আচ্ছা, প্লাস 4টা এখন চলে আসছে মেশ 3 এর মাঝে। এখন কিন্তু মেশ 3 আমার প্রায়োরিটি, মেশ 2 সরি, 4টা হচ্ছে আমার মেশ 2 এর মাঝে। এই 4 আমি 1 এবং 2 মিলে একটা মেশ চিন্তা করছি না। সো 1 এবং 2 যেটাই আসবে সেটাকে প্রায়োরিটি দেব। প্রথমে ছিল 1, এখন আসছে 4, এটা হচ্ছে 1 এবং 3 এর মাঝে থাকবে। তাহলে 4I2 - I3 আর 8 তো শুধুমাত্র একটা ভিতরেই আছে। সো 8 × I2। এখান দিয়ে ঘুরে এখানে এখানে আমার কিছু নেই, ইকুয়াল টু 0। এই ইকুয়েশন লেখায় কারোর কোনো অসুবিধা আছে? না স্যার। স্যার 4I2 - I3 4I2 - I3 তে তার কনফিউশন আছে। আমি কি বলছি, যখন যে মেশে থাকবো, যে মেশটা আমার প্রায়োরিটি, সেই মেশের কারেন্টটা আগে লিখতে হবে, এটাই তো বলছি। আচ্ছা, যখন আমি মেশ 1 এবং 2 মিলে একটা সুপার মেশ ধরেছি, তখন দুইটা মেশের কারেন্টকে কিন্তু আমি চেঞ্জ করে নিই, কারেন্টটাকে একই লিখেছি। এটা এখন এই ক্ষেত্রে সিনারিওটা এমন আসবে যে কখনো মেশ 1 আসবে, কখনো মেশ 2 আসবে। দুইটা যেটাই আসুক না কেন, সেই মেশটাকে আমার প্রায়োরিটি দিতে হবে। আমি এবং তুমি ছাড়া বাকি যে কেউ আসবে তাকে প্রায়োরিটি দিব না। আমি আপাতত তাকে প্রায়োরিটি দিব না। আমি যদি থাকি, সেখানে যদি তুমি না থাকো, তাহলে আমাকে প্রায়োরিটি দেবো। আমি তুমি একসাথে কোথাও থাকবো না, এটা ফর শিওর। কারণ আমি তুমি একসাথে থাকতে গেলে এই ব্রাঞ্চে আসতে হতো, আমি তুমি একসাথে থাকতে গেলে এই ব্রাঞ্চে আসতে হতো, তোমাকে এই ব্রাঞ্চে কোনোদিন আসতে হবে। সো আমি এবং তুমি এর মাঝে যে থাকবে তাকেই প্রায়োরিটি দেবো। এই জন্য 4 ওহম রেজিস্টারটা হচ্ছে 2 এবং 3 এর মাঝে আছে। সো 2 এটা হচ্ছে তুমি। সো তুমি যেহেতু আছে, তোমাকে প্রায়োরিটি ধরলো I2 মাইনাস অপর যে আছে -I3। বুঝা গেছে? লাস্টে প্লাস 8I2। কারোর কোনো প্রবলেম আছে? প্রবলেম আছে কি নাই পরীক্ষার খাতায় বোঝা যাবে, কিন্তু আমি চাই কেউ যেন মেশ অ্যানালাইসিসটা অ্যাটলিস্ট ভুল করে না। এর থেকে সহজ কিছু তুমি পরীক্ষার হলে পাবে না, ঠিক আছে। সো প্রথম কাজ ছিল আমার মেশ অ্যানালাইসিস করে সার্কিটটা সলভ করতে বলছে। আমি দেখতে পাচ্ছি এটা কারেন্ট সোর্স আছে, তার মানে এটা সুপার মেশের প্রবলেমে পড়বে। এখন কারেন্ট সোর্সটা কিসের কিসের ভিতর কমন আছে? 1 এবং 2 এর মাঝে। আমি কি করেছি, 1 এবং 2 মিলে একটা মেশ চিন্তা করেছি, যেটার নাম দিয়েছি সুপার মেশ। সুপার মেশে একটা কেভিএল চালিয়েছি, কেভিএল চালিয়ে ইকুয়েশনটা বের করেছি। দুইটা মেশ মিলে একটা মেশ চিন্তা করে একটা ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন তো বের করতে হবে। তার জন্য এখানে এই কারেন্ট সোর্সটা যেখানে আছে, তার যে কোনো একটা পয়েন্টে, কারেন্ট সোর্সের দুইটা পয়েন্ট থাকে, হ্যাঁ, একটা পজিটিভ একটা নেগেটিভ পয়েন্ট থাকে, যে কোনো একটা পয়েন্ট। সো এর যেখানে স্টার্টিং হয়েছে সেখানেও দিতে পারো, যেখানে এন্ড হয়েছে সেখানেও দিতে পারো, কিন্তু এখানে দিলে হবে না, মাঝে দিলে হবে। স্টার্টিং পয়েন্ট এবং ওই ব্রাঞ্চের এন্ডিং পয়েন্ট। ডান। আমি এখানেও অ্যাপ্লাই করতে পারি, এখানেও অ্যাপ্লাই করতে পারি। কেউ কি আমাকে কেসিএল অ্যাপ্লাই না করে ডিরেক্টলি মুখস্থ বলতে পারবা যে এখানে 3 অ্যাম্পিয়ার সমান কি লেখা যায়? 3 অ্যাম্পিয়ার সমান কি লেখা যায়? 3 অ্যাম্পিয়ার সমান I1 I1 minus I2। দ্যাটস গুড। 3 অ্যাম্পিয়ার সমান লেখা যায় I1 - I2। দেখো I1 এর ডিরেকশন I3 এর ডিরেকশনের সাথে মিলছে। I1 টা উপর থেকে নিচের দিকে আসছে, আর I2 টা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। সো I1 - I2 ই হবে। সো I1 - I2 = 3। এটা ইকুয়েশন নাম্বার 2 হবে। এই ইকুয়েশনটা তুমি চাইলে কেসিএল অ্যাপ্লাই করে বের করতে পারো। আমি তোমার কেসিএল এর
জানালা থেকে বের করার জন্য এই সহজ টেকনিকটা বোঝালাম। কেসিএল অ্যাপ্লাই করলে দেখো I2 কারেন্টটা এখানে দিয়ে ঢুকলো, I1 কারেন্টটা এখানে বেরোলো, আর 3 অ্যাম্পিয়ার তো ঢুকছে, 3 অ্যাম্পিয়ার তো ঢুকছে, তাহলে ঢুকলে পজিটিভ, I2 টা ঢুকছে, I1 টা বেরোচ্ছে, তাহলে কি হচ্ছে I1 মাইনাস I2 ইকুয়াল টু 3, একই কথা। তার থেকে ওইটাই মনে রাখো, যদি সবগুলো ক্লকওয়াইজ দেয়া থাকে তাহলে নিয়ম ওইটা হবে, ওর এন্টি ক্লকওয়াইজ দেওয়া থাকলে তখন কেসিএলই অ্যাপ্লাই করবে, কেসিএল দিয়ে দেখতে হবে তখন কি হয়, তখন এটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? সো দুইটা মেশ, এখন এটা স্যার ডিরেকশন যদি এক থাকতো, যে I2 আর I1 ডিরেকশনে সেম, I2 এবং I1 ডিরেকশন যদি সেম থাকতো তাহলে এই ডিরেকশনটা এমন দেয়া থাকতো, I2 এর ডিরেকশনের সঙ্গে 3 ডিরেকশন মিলছে, তাহলে তো I2 মাইনাস I1, I2 মাইনাস I1 উল্টে যাবে। ওকে, এটা যেহেতু নেই এভাবে আমি এভাবে করব। তাহলে সুপার মেশের কাজ শেষ, আরেকটা মেশ তো এখনো পড়ে আছে, সেই মেশের ইকুয়েশনটা কেমন হবে? Apply KVL at mesh 3, at mesh 3. At mesh 3. Mesh 3 তে আমি 2 ওহম এর রেজিস্ট্যান্সের এগেইনস্টে ভোল্টেজ কত? 2 ওহম এর এগেইনস্টে ওই 2, এই 2 এর এগেইনস্টে ভোল্টেজ কত? আমি কিন্তু এখন মেশ 3 তে আছি, প্রায়োরিটি আমার মেশ 3, 2 ওহম এর এগেইনস্টে ভোল্টেজ কত? 2 into I3, 2 into I3, তারপরে কোথায় যাব? 4 প্লাস 4, তারপর I3 minus I3 মাইনাস I2 I2, তারপরে কোথায় যাব? 2 প্লাস 2, তারপর I3 minus I1 I3 মাইনাস I1 ইকুয়াল টু 0 স্যার আমরা এই সেই 3 এম্পিয়ারের উপরে ওই পয়েন্ট থেকে লুপ নিতে পারি না? এই পয়েন্টটা, না উপরে, এই পয়েন্টটা হ্যাঁ কোনটা লুপ নিব? মানে এই যে যেটা নিলাম এই লুপটা ছিল এইভাবে, আমি কিন্তু এখান থেকে নিয়েছি, এখান থেকেও নিতে পারতাম, এখান থেকে নিলে শুধু এই পার্টটা আগে লেখা হতো, ওই পার্টটা শুধু আগে লেখা হতো, আর কিছু ইকুয়েশন টোটালি চেঞ্জ হতো, মানে এই পাশ থেকে মানে সামনেরটা পিছনে, পিছনেরটা সামনে, এটাই, আর কোনো চেঞ্জ হতো না, সব ভ্যালুটা সব সেম থাকতো। ঠিক আছে, এখন এইটাকে একটু সিম্পলিফাই করো, এটাকে সিম্পলিফাই করো, কত আসে? 2I3 4I3 plus 4I3 minus 4I2 plus 2I3 minus 2I1 I1 কয়টা আছে? minus 2I1, I2 কয়টা আছে? 4টা, 4I2, I3 কয়টা আছে? 6টা, 6টা আর 2টা 8টা, plus 8I2 equal to 0, হ্যাঁ এটাই সো I2 ছিল 2টা, I1 ছিল 2টা, I2 ছিল 4টা, I3 ছিল 2, 4, 4 আর 2 6, 6 আর 2 8, এটাই। এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে পারো ইকুয়েশনটা, তাহলে একটু আরেকটু সিম্পলিফাই হবে, মাইনাস I1 প্লাস 2I2 প্লাস 4I3 ইকুয়াল টু 0, এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। স্যার ওই আপনার খাতায় যখন ম্যাথ করবো তখন কি স্যার এই পর্যন্ত রাখলে হবে? তারপরে না না সলভ করতে হবে, না তাহলে ঠিক আছে, আমি ক্যালকুলেটর কিন্তু ক্যালকুলেটর ইউজ করব, আমি সেটা দেখাচ্ছি। 6I3 একটা 4টা, 2টা 4টা কয়টা হয়? 6টা, 6টা 2টা 8টা, এই জন্য 8I3, এটাকে আমি এখন 2 দিয়ে ভাগ করব, টোটাল ইকুয়েশনটাকে 2 দিয়ে ভাগ করছি। স্যার আমি ওইটাই বলছিলাম যে ওই 2 দিয়ে ভাগ না করে প্রথম দিকটা রেখে আমি গেল তো। এখন এই একটা ইকুয়েশন পাইছি এখানে 3, আরেকটা ছিল হচ্ছে I1 মাইনাস I2 ইকুয়াল টু 3, এটা ছিল 2 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশনটা কেমন ছিল সিম্পলিফাই করো, আমার মেইন টার্গেট থাকবে I1, I2 এবং I3 এর স্পেসিফিক ভ্যালু ক্যালকুলেট করা। ওকে, সো এটা হচ্ছে -6 প্লাস 2I1 মাইনাস 2I3 প্লাস 4I2 মাইনাস 4I3 প্লাস 8I2 ইকুয়াল টু 0। I1 কয়টা আছে দেখো আবার এগেইন, 2I1, I2 কয়টা আছে? 8 আর 4 12,
4 আর 8 8 হচ্ছে রে 12/2 আর হচ্ছে 2 আর 4 -6i3 এটা কনস্ট্যান্ট 6 এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন ক্যালকুলেটর দাও। আমি ইকুয়েশনটাকে এখানে লিখি 2i1 plus 12i2 minus 6i3 6 হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। ওকে, এই তিনটা ইকুয়েশনকে সাইমultaneously সলভ করতে হবে ক্যালকুলেটরে। মোড অপশনে যেতে হবে, মোড অপশনের পরে ইকুয়েশনে যেতে হবে, ইকুয়েশনের পরে ভেরিয়েবলসে যেতে হবে, বা আননোন হচ্ছে 3 আননোন দিলে কি আসে দেখো, বের করো। এখানে দেখো, এখানে কিন্তু খেয়াল করো i1 minus i2 plus 0 into i3 equal to 3 হবে। ওটা 0 হবে, i3 এর যে কোএফিশিয়েন্ট সেটা 0 হবে। তাহলে একের কোএফিশিয়েন্ট কত? 2। আমাকে একজন ক্যালকুলেটর দাও। যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটর হলে হবে। প্রথমে যাচ্ছি হচ্ছে আমি এখানে মোডে গিয়ে ইকুয়েশন একে আননোনস হচ্ছে 3, এরপরে চাচ্ছে a1 মানে হচ্ছে প্রথম ইকুয়েশনের i1 যেটা আছে এর কোএফিশিয়েন্টটা চাচ্ছে। কোএফিশিয়েন্ট কত? 2 দিয়ে এন্ট্রি দাও, তারপরে যাচ্ছে b1 প্রথম ইকুয়েশনের 2 নাম্বার কোএফিশিয়েন্ট কত? 12, i3 হচ্ছে -6। আমার ইকুয়েশনে সব পজিটিভ আছে, সেখানে পজিটিভ ইকুয়াল ইনটু -6, তো সেই হিসেবে -6 আর এটা হচ্ছে d হচ্ছে কনস্ট্যান্ট, d সব সময় অপোজিট সাইডে থাকবে 6। এরপর আবার চাচ্ছে a1 বেশি হচ্ছে উপরে, a2 যাচ্ছে -1, তারপরে -2, তারপরে 4, তারপরে 1 0 কনস্ট্যান্ট 0, c যেটা থাকবে c 0। এরপরে এখানে দেখি i1 1, i2 -1, i3 0, কনস্ট্যান্ট 3। সো আমার একটা ভ্যালু বের হয়ে গেছে, সেই ভ্যালুটা হচ্ছে এমন। সো i1 যেটা পাচ্ছি সেটা 3.474 অ্যাম্পস, অ্যাম্পিয়ার কিন্তু নট মিলি অ্যাম্পস, অ্যাম্পিয়ার সব ওহম আছে। i3 এর ভ্যালুটা হবে 0.47 অ্যাম্পস, i3 এর ভ্যালুটা হবে 1.11 অ্যাম্পস। তিনটা ভ্যালু আমি পেয়ে গেছি। ডান। সো মেশ কারেন্টগুলো আমি পেয়ে গেলাম। আমার টার্গেটই ছিল মেশ কারেন্ট বের করা। ডান। এখন স্যার এই মেশ কারেন্ট বের করে আমার কি লাভ হলো? আমি যে অ্যানালাইসিস করে মেশ কারেন্ট বের করলাম, আমার কি লাভ হলো? এইটা বের করার পরে সার্কিটের আর যা কিছু বের করতে চাও এই তিনটা দিয়ে বের করা যাবে। আমি যদি চাই এই 2 ওহম যে লোডটা ছিল, লোডটা কি পরিমাণ পাওয়ার নিচ্ছে ক্যালকুলেট করতে, সেটা পারবো। 2 ওহমের এগেইনস্টে ভোল্টেজ কি রকম আছে সেটা বের করতে পারবো। প্রতিটা ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চের এগেইনস্টে যা কিছু দরকার সব কিছু বের করতে পারবো। ইভেন দো এর এগেইনস্টে কত ভোল্টেজ আছে তাও বের করতে পারবো। এটা হচ্ছে সুবিধা। যে কোনো অ্যানালাইসিসের ফাইনাল আউটপুট রেজাল্ট যখন তুমি পেয়ে যাও, সেটা দিয়ে তুমি যে কোনো ক্যালকুলেশন এখন কন্ডাক্ট করতে পারো। ওই সার্কিটে তোমার আর কিছু জানতে বাকি থাকে না, সবই তোমার জানা হয়ে যায়। মেশ অ্যানালাইসিস উইদাউট কারেন্ট সোর্স, মাথায় কি একটু হলেও ঢুকছে পিছনে? স্যার আমার ক্যালকুলেটর হিসাব করতে, ক্যালকুলেটরের হিসাবটুকু তোমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে পারতে হবে। এই ইকুয়েশনগুলো হাতে সলভ করার কোনো প্রয়োজন নেই। ওকে, কিভাবে ইকুয়েশনকে সলভ করা যায় অনলাইনে প্রচুর ভিডিও আছে। তোমাকে বলে দিলাম হচ্ছে আমি যদি এই ক্যালকুলেটর হয় তাহলে মোডে গিয়ে চাপ দিয়ে ইকুয়েশনে যাওয়া, ইকুয়েশন আছে অনেক চাপ দেবা। তারপরে আননোনস দেখাচ্ছে 2 আর 3, তিনটার বেশি থাকলে করা যাবে না এই ক্যালকুলেটরে। যদি 4টা থাকে তাহলে হবে না, তখন আরো হায়ার পারফরম্যান্স দিতে পারে এমন ক্যালকুলেটর নিতে হবে। নরমালি 3টার বেশি আমি দিব না,
পরীক্ষায় যদি কোনো অ্যানালাইসিস আসে 3টা বেশি থাকবে। ওকে, তাহলে 3 কে চাপবো। 3 কে চাপার পরে ওরা যা কিছু চাইবে তোমার এই ইকুয়েশন থেকে এখন পুট করতে হবে। এই প্রথমটার নাম A1, প্রথমটার নাম A1, দ্বিতীয়টার নাম হচ্ছে B1, তৃতীয়টার নাম হচ্ছে C1, তৃতীয়টার নাম হচ্ছে D1। বুঝতে পারলাম? এরপরে গিয়ে A2, B2, C2, D2 ওইভাবে ভ্যালুটা আনবে। ঠিক আছে, একটু দেখে নিও, অনলাইনে অনেক ভিডিও আছে, যদি না পারো তারপর আমার কাছে দিও, আমি তোমার মানে 1 to 1 বোঝাইতে হবে। যদি তুমি না পারো তাহলে 1 to 1 বলতে হবে, আর না হলে ভিডিও দেখতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত করে রাখলে, এই ক্যালকুলেশনটা করলে না, তোমাকে আমি 8ই দিব। তোমার যদি ইকুয়েশন লিখো, ইকুয়েশন ঠিক থাকে তাতেও 8 দিব। আর যদি ফাইনালি এই পর্যন্ত আসতে পারো, চড়াই উতরাই পার করে তোমাকে 10 দিব। বুঝতে পারছি? ইকুয়েশনের ভিতরে যদি কোথাও ভুল টুল থাকে সেটা আমি দেখবো যে ভুলটা কতটা সিগনিফিকেন্ট। হ্যাঁ, যদি খুব বেশি সিগনিফিকেন্ট না হয় তাতে আমি 10 দিব, যদি উত্তর না হয়। এটা তোমার প্রসেসটার ফল হিসেবে। তার মানে মেশ অ্যানালাইসিস করতে গেলে বা যে কোনো অ্যানালাইসিস করতে গেলে ফাইনাল রেজাল্ট পর্যন্ত তোমাকে আসতেই হবে। যদি না আসো ফুল মার্কস পাবে না। ঠিক আছে, আমার কথা, তোমার পরীক্ষায় তুমি কি পাচ্ছ আমি বদল করি না, আমি এটা বদল করি যে তুমি আমার থেকে মেশ অ্যানালাইসিস জিনিসটা শিখতে পারলে কিনা। যদি শিখতে পারো আমি সন্তুষ্ট আছি। ঠিক আছে, এটা কি কখনো স্যার ইন্টার বা অন্য কিছু চাবে? অ্যাম্পিয়ার বাদে? আচ্ছা, গুড কোশ্চেন। এখানে কি অ্যাম্পিয়ার ছাড়া অন্য কোনো কিছু চাইতে পারে কি না? চাইতে পারি। আমি কি বলেছি, রেজাল্ট যখন পেয়ে গেছি আমি বাকি সব কিছু ক্যালকুলেশন করতে পারবো, তাই তো? একটু এটাকে ক্লিয়ার করি না। সেটা ছিল আমার I1, এটা ছিল হচ্ছে আমার I2। আমি এখানে নাম দিলাম V2। সো আমি বলতে পারি ইউজিং মেশ অ্যানালাইসিস ফাইন্ড দ্য ভোল্টেজ V2। ইউজিং মেশ অ্যানালাইসিস ফাইন্ড দ্য ভোল্টেজ V2। স্যার আপনি তো মেশ অ্যানালাইসিস করতে গিয়ে শুধু কারেন্ট বের করছেন, ভোল্টেজ বের করেন নাই। আমি তোমাকে কি বলেছি, মেশ অ্যানালাইসিস ব্যবহার করে V2 বের করো। তাহলে প্রথম কাজ কি, মেশ অ্যানালাইসিসের কারেন্ট বের করা। প্রথম কাজ তুমি কারেন্ট পর্যন্ত যাবা, তুমি I1 I2 কারেন্ট বের করবা, I2 কারেন্ট, I1 কারেন্ট, I3 কারেন্ট বের করবা। এখন দেখো V2 বের করতে বলছি, এখানে V2 সমান কি, V2 সমান কারেন্টের ডিরেকশন এখানে দেওয়া আছে 8 * I2। সো I2 যে ভ্যালুটা পাবা সেটা দিয়ে 8 কে গুণ করবা, ওটা হচ্ছে ওখানকার ভোল্টেজ। ডান। আমি যদি বলি এখানে তো ইন্ডিভিজুয়ালি একটা এম্পিয়ার দেওয়া আছে 3 এম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার, ওটার জন্য তো কিছু চাইনি আমি। তুমি কি ভাবছো এই 3 অ্যাম্পিয়ারটা এখান দিয়ে যাচ্ছে? হ্যাঁ ইসলাম, এই 3 অ্যাম্পিয়ারটা দেখো এখানে আসলো, দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে, দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে তো I2 কারেন্টটা পাবো। তুমি কি ভাবছো এই কারেন্টটা টোটাল মেশে ঘুরছে? নো, মেশ কারেন্ট, এইটা একটা ভালো কোশ্চেন। আমরা কখনো মেশ কারেন্ট মেজার করতে পারি না, জানো? এটা হচ্ছে থিওরিটিক্যালি পারি, শুধু থিওরিটিক্যালি ক্যালকুলেট করতে পারি, কিন্তু মেশ কারেন্ট কোনোদিনও মেজার করতে পারি না। মেশ কারেন্ট বলতে আমরা কি ধরে নিয়েছিলাম, 3 এম্পিয়ার। যে একটা মেশের ভিতরে যে কারেন্টটা ঘুরছে, তাহলে এইটা তো 3 অ্যাম্পিয়ার যদি এই পাশে থাকতো তাহলে হতো, 3 অ্যাম্পিয়ার যদি এই পাশে থাকতো তাহলে হতো। 3 অ্যাম্পিয়ার কিন্তু মেশে ঘুরছে না। এইখানে যদি খেয়াল করো, এইখানে যে কারেন্টটা আছে I2 কারেন্ট, I2 কারেন্ট, এই I2 কারেন্টটাই মেশে ঘুরছে, কিন্তু অ্যাকচুয়ালি এই ব্রাঞ্চের কারেন্টটা কি I2 না। তাহলে আমরা অলওয়েজ মেজার করেছি ব্রাঞ্চ কারেন্ট। আমরা মেজার করতে পারি ব্রাঞ্চ কারেন্ট, কিন্তু ক্যালকুলেশনের সময় বের করেছি মেশ কারেন্ট। তুমি থিওরিটিক্যালি মেশ কারেন্ট বের করতে পারো, কিন্তু কোনোদিনও মেজারমেন্ট করতে গিয়ে মেশ কারেন্ট বের করতে পারবে না। তাহলে স্যার এই 3 এম্পিয়ার তো আমি স্যার আমার ডিরেকশন অনুযায়ী যে কোনো জায়গা থেকে স্যার আমি ধরতে পারি স্যার। আমি এখানে স্যার আমার I1 এর এই পাশ থেকে ঘুরে আসতে পারি 3 এম্পিয়ার থেকে স্যার, আবার I2 এর এই পাশ থেকে তো স্যার ঘুরে আসতে পারি স্যার। আচ্ছা, তুমি কি বলছো I1 এর এখান থেকে ঘুরে আসতে পারি? স্যার এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2। আচ্ছা, তুমি কি বললে I1 টা I1 এর স্যার দুইটা মেশের ক্ষেত্রে তো স্যার এই 3 এম্পিয়ারটাকে স্যার ইউজ করতে হবে। হ্যাঁ, দুইটা মেশিনে 3 অ্যাম্পিয়ার ইউজ করতেছেন, তাই তো করতেছি। এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স অ্যাকচুয়ালি এখানে 3 অ্যাম্পিয়ারই আসবে,
আমি যদি এই ব্রাঞ্চের কারেন্টটা মেজার করি না 3 অ্যাম্পিয়ারই আসবে। সেই 3 অ্যাম্পিয়ার কিভাবে আসবে? সেটা হচ্ছে I1 মাইনাস I2 হিসেবে আসবে সব সময়। I2 মাইনাস I1 হিসেবে আসবে না, কারেন্টের ডিরেকশন আমি দিয়ে রেখেছি 3 আছে তো মাইনাস করলে 3 আসবে। 3 আসবে। I1 মাইনাস I2 3 এর বেশি কোনোদিনও আসবে না। এই ব্রাঞ্চের কারেন্ট সবসময় 3 আসবে, কিন্তু এই ব্রাঞ্চে কিন্তু 3 আসবে না, কারণ এই কারেন্ট এখানে শুধু দুই ভাগ হয়ে গেছে, দুই ভাগ হয়ে গিয়ে একটা ভাগ এখানে গেছে। এই জন্য এখানে যখন ভোল্টেজ বের করবো এই 3 ব্যবহার করা যাবে না। তো তুমি সেক্ষেত্রে বলছিলে স্যার এটা তো মেশ কারেন্ট 3, তো মেশ কারেন্ট 3 তো এটা তো 3 তো যাচ্ছে, কিন্তু এই কারেন্টটা কিন্তু এই মেশের ভিতরে ঘুরছে না অ্যাকচুয়ালি। আমি থিওরির জন্য, ক্যালকুলেশনের জন্য তোমাদের বোঝানোর জন্য বলছি। প্র্যাকটিক্যালি কখনোই 3 অ্যাম্পিয়ার কারেন্ট এই মেশে ঘুরবে না, কোনোদিনও ঘুরবে না। সবসময় আপনার ব্রাঞ্চের কারেন্ট থাকে, সবসময় মেশের কোনো কারেন্ট থাকে না। এটা এখন ক্লিয়ার। তা না হলে আমার কনসেপ্ট ছিল 3 এমবি তো দেওয়াই আছে। দেওয়াই আছে, Exactly, sir. 3 অ্যাম্পিয়ার দেওয়াই আছে। 3 ampere দেওয়া আছে আবার তাহলে আবার কেন এমনি I2 দিয়ে গুণ করব, ঠিক আছে? সেক্ষেত্রে স্যার ইকুয়েশন তো আগে ওহমের ভিতরে তো 3 অ্যাম্পিয়ার হ্যাঁ একবার আবার এটা স্যার তাহলে তো মানে অ্যাজ পার ইকুয়েশন তাহলে তো স্যার I1 এর কারেন্ট ইজ ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার স্যার আমি মানে পাচ্ছি অলরেডি I1 সমান 3 অ্যাম্পিয়ার। স্যার নো, এটা কি আবার এই 3 অ্যাম্পিয়ারটা কমন কোন মেশের মাঝে? 1 এবং 2 এর মাঝে, তার মানে দুইটা কম্বিনেশন হবে। যখনই কমন ব্রাঞ্চ থাকবে তখন কম্বিনেশন হিসেবে চিন্তা করতে হবে, ঠিক আছে? এই 3 এমবি শুধু স্যার ক্যালকুলেশনের ক্ষেত্রেই ব্যবহার হবে। এই 3 অ্যাম্পিয়ারটা মেশ কারেন্ট হিসেবে তুমি বলতে পারো, এটা হচ্ছে মেশ কারেন্ট, কিন্তু এটাকে মেজার করতে হবে না। এই মেশ কারেন্টটা সবসময় I1 মাইনাস I2 হিসেবে আসবে, ঠিক আছে? এখন স্যার আমার 1 এমপিয়ার যদি ভোল্টেজ চাই তাহলে আমার I2 মান যেটা বেরিয়েছে ওটা দিয়ে গুণ করতে হবে। এইটা 3 অ্যাম্পিয়ার এখানকার ভোল্টেজ নির্ণয় করতে গেলে এখানকার ভোল্টেজ ডিরেক্টলি 3 × 1। যদি এখানে বলি যে আমি ভোল্টেজ বের করো V1, তাহলে কোনো ক্যালকুলেশনের দরকারই নাই তোমার, ডিরেক্টলি দেখো, কোনো মেশ অ্যানালাইসিসও করার দরকার নেই তোমার। মেশ অ্যানালাইসিসও করার দরকার নেই, কারণ এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে 3, সো ভোল্টেজ হবে 3 × 1, 3 ভোল্ট। এটা আমার ক্যালকুলেশনে ইউজ হয়। ওইটার কোনো ক্যালকুলেশনই কিন্তু আমি করি নাই, এটা দরকার নেই। আর কোনো কোশ্চেন? তাহলে আমরা মেশ অ্যানালাইসিস করে মেশ কারেন্ট বের করি, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু কোনোদিনও মেশ কারেন্ট বের করা যায় না। স্যার ওই আরেকটা কথা হচ্ছে যে ইকুয়েশনের ডি এর ভ্যালু যদি 0 থাকে ওই সময় 0 ধরতে হবে নাকি? অফ কোর্স ডি ভ্যালু মানে কনস্ট্যান্ট। ইকুয়েশনটা ছিল এমন a1x প্লাস a2y প্লাস b1y c1z ইকুয়াল টু d1। ইকুয়েশনটা এভাবে সাজানো আছে, ক্যালকুলেটরের ভিতরে ফাংশন দেয়া আছে। a1 হচ্ছে কনস্ট্যান্ট, b1 হচ্ছে কনস্ট্যান্ট, c1 হচ্ছে কনস্ট্যান্ট এবং d1 হচ্ছে কনস্ট্যান্ট। এই ডিটা যদি 0 হয় 0ই ধরতে হবে, ঠিক আছে? তখন 0 কথা কি ধরবো, কত কিছু নেই। যদি c1 এই টোটালটা 0 হয়, এই z টোটালটা 0 হয়, তার মানে হচ্ছে z ঠিকই আছে কিন্তু c এর ভ্যালু 0। ডান? এনি আদার কনফিউশনস? স্যার ওই C1 এর মান যদি না দেয়া থাকে c1 এর মান না দেয়া থাকলে ওটা 0। 0 আমার যদি ইকুয়েশনটা এমন থাকতো যে a1 b1 ইকুয়াল টু d1, কিন্তু তিনটা ইকুয়েশনের ক্ষেত্রে যদি একটা d1 d থাকতো, সেক্ষেত্রে কিন্তু প্রথম ইকুয়েশনের জন্য d বসাতে হতো। ধরো এটা দুইটা ভেরিয়েবল আছে, কিন্তু পরেরটায় কি আবার আছে হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু d2, a b c d। হ্যাঁ, এই c2 এর ভ্যালু c1 ছিল, সেই c1 এর ভ্যালু এখানে নাই, এই জন্য ওটা 0। তোমাকে তিনটা দিয়ে ইকুয়েশন সাজাই দিতে হবে অবশ্যই, যেহেতু ভেরিয়েবল তিনটা নিয়েছো। সর্বোচ্চ ভেরিয়েন্ট মনে করুন আমার 4টা আছে, তাহলে আমার সবগুলো 4টে দিয়ে সাজাতে হবে। 4টে দিয়ে সাজাতে হবে। থাকে তাহলে এটাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এক্স্যাক্ট। এনি আদার কনফিউশনস? কোন জানার আছে মেশ অ্যানালাইসিস নিয়ে? স্যার এই ভোল্টেজটা কিভাবে বের করব এটা বুঝলাম। কোনটা? ভোল্টেজ B1 না B2 এটা। হ্যাঁ আমি মেশ অ্যানালাইসিস করে এই তিনটা মেশের জন্য মেশ অ্যানালাইসিস করে আমি এই মেশের কারেন্ট I2 বের করেছিলাম। I2 বের করেছিলাম না? আমি জানি কি কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স ইকুয়াল টু ভোল্টেজ। সো এখানে রেজিস্ট্যান্সের মান দেয়া আছে 8, কারেন্ট বের করেছি মেশ অ্যানালাইসিস করে I2, সো 8 ইনটু I2। স্যার আপনি এখানে পজিটিভ লিখছেন কেন, নেগেটিভ তো লিখতে পারতেন। বাবা ভোল্টেজের সাইন দিয়ে দিয়েছিল পজিটিভ, এটা লিখা। যদি এই কারেন্টটা উল্টা ডিরেকশনে দিতাম তখন নেগেটিভ। আর কিছু জানার আছে?
তোমার জানার আছে কি নাই তা তুমি পরীক্ষার খাতায় বুঝতে পারবে, ঠিক আছে? জানার যদি কিছু থাকে তাহলে অবশ্যই জেনে নেবে। পরীক্ষার সময় কিন্তু কেউ তোমাকে একটা করতে দিবে না, পিছনে করতে দিবে না, ফরওয়ার্ড সবসময় সামনে, সামনেও কি দিতে দিবে না। এটা জেনে রাখো। পরীক্ষা হলে আগের পরীক্ষা হলে ভালো দিয়েছে হয়তো, আবার কারো এক্সপিরিয়েন্স খারাপও তো থাকতে পারে, কিন্তু আইওএস এর পরীক্ষা হলে তোমাকে ঘাট বেরোতে হবে। আমি তোমাকে টু বি স্পেসিফিকলি বলে দিব এই অ্যানালাইসিসটা করো, যেমন এই অ্যানালাইসিসটা করো, এটা তোমাকে করতেই হবে। এটা করলে তুমি পাবে, তোমাকে কারো খাতা থেকে তাকাতে হবে। একবার দুইবার 10 বার প্র্যাকটিস করো, না পারলে আমার কাছ থেকে লিখে নেবে। স্যার 10 বার প্র্যাকটিস করেছি, এই দেখেন আমার প্র্যাকটিস, তাহলে প্র্যাকটিস দিয়ে তোমার মার্কস দিয়ে দেবো। তোমাকে মেশ অ্যানালাইসিস তুমি চেষ্টা করছো, মনে করো মেশ অ্যানালাইসিস শেখার জন্য তুমি 50টা অ্যানালাইসিস করেছো, ওই 50টা অ্যানালাইসিস সুন্দর মতো করে করো। পরীক্ষার খাতায় যদি তোমার মেশ অ্যানালাইসিস ভুল হয়, তাহলে এসে ওই 50টা অ্যানালাইসিস আমাকে দেখিয়ে মার্কসটা নিয়ে যাবে। বুঝতে পারছি? 50টা অ্যানালাইসিস করার পরে কারণ মেশ অ্যানালাইসিস ভুল হবে, এটা বিশ্বাসযোগ্য কোনো কনসেপ্ট নেই। এরপরও যদি তুমি না পারো, ওই 50টা অ্যানালাইসিস আমাকে দেখাও, ওই মার্কসটা আমি ওখানে দিব। এই ঠিক আছে? আর কোন কিছু? অ্যাসাইনমেন্ট দিয়েছি অনলাইনে, অ্যাসাইনমেন্টটা বাবা জমা দিয়ে দেবো। সমস্যা ছিল সমস্যা ছিল। এই যে লেখা আছে পি দেওয়া আছে। বাকিগুলো পেরেছো? অ্যাসাইনমেন্টের প্রবলেম নিয়ে যে কয়টা পারো সে কয়টা করে আনো, যতগুলো পারো করে আনো। যতগুলো প্রবলেম থাকবে আমি এখানে চেষ্টা করব প্রবলেমটা স্পেসিফিকলি কোথায়, টোটাল অ্যানালাইসিসটা করে দিব না, করতে গিয়ে কোথায় সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো দেখিয়ে দেব। বলছিলাম অ্যাসাইনমেন্টের যদি পাশে যদি অ্যানসারটা একটু লিখে দিতেন তাহলে আর কি আমরা ভালো হতো। তাহলে পুরো অ্যানালাইসিসগুলো আমাকে করতে হবে। তোমাদের একটা পিডিএফ দিলে না, পুরো অবস্থা দিব। আচ্ছা, আমি চেষ্টা করব এই অ্যানালাইসিসগুলো সলভ করার। এটা আমার দীর্ঘদিন সময় লেগে যাবে, আমি তো আমার কাছে ব্যস্ত থাকি। তুমি করে আনো, করার পরে আমাকে একটু দেখাও। তুমি কনফিডেন্স পাইটা আনসারটা দেখলে নোট ট্রাই করতে তো দিবে না। আচ্ছা দেখি আনসারগুলো দিয়ে দেওয়া যায় কিনা। এইটা আমাকে একটু স্মরণ করাই দিও স্যার, আনসারগুলো দিতে চেয়েছিলেন। আমার কাছে আনসার আছে অলরেডি, আমি সেখান থেকে খুঁজে কয়েকটা ম্যাথ করছি, কয়েকটা ম্যাথে প্রবলেম স্যার ভাই এসে বলছিলাম আমার সাথে, কিন্তু দেখো যদি স্পেসিফিক কোনো অ্যানালাইসিসে প্রবলেম থাকে করার পরে, সেটা অবশ্যই যদি জেনারিক প্রবলেম থাকে, হোল ক্লাসের প্রবলেম থাকে একটা পার্টিকুলার বিষয়ে, সেটা নিয়ে আমি ক্লাসে আলোচনা করে দেবো। কিন্তু দেখা গেল হোল ক্লাসের প্রবলেম না, তোমার কোথায় একটা প্রবলেম আছে, আমার যদি মনে হয় সবার জন্য এটা দেখাবো তাহলে দেখাবো, না হলে ইন্ডিভিজুয়ালি আমার সাথে দেখা করতে হবে। ঠিক আছে? কারণ 10 জনের যদি 10টা প্রবলেম থাকে, একটা ক্লাস 10টা প্রবলেম কিন্তু সলভ করা সম্ভব, মানে 1 ঘন্টারই তো ক্লাস, তাই না? আচ্ছা, এটা বন্ধ করলাম। আমার বিষয়ে কারণ